আজকের অনলাইন লেকচারে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আহমেদ সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, নবীনগর গভর্নমেন্ট কলেজ। আজকের লেকচার বিবিএ অনার্স প্রথম বর্ষের 212601 কোর্সের এবং বিবিএ অনার্স তৃতীয় বর্ষের 232611 কোর্সের। তাছাড়া বিবিএ শ্রেণীর পার্ট 1 কোর্সের এবং একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শ্রেণীদের জন্য আজকের লেকচার ব্যবসা পরিচিতি, অনার্স প্রথম বর্ষে ব্যবসা পরিচিতি, অনার্স তৃতীয় বর্ষের কোম্পানি ল এর প্রথম অধ্যায় এবং একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে জয়েন্ট স্টক কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসা নিয়ে আলোচনা করে। আজকের প্রধান আলোচ্য বিষয় যৌথ মূলধনী বা কোম্পানি ব্যবসায়ের ধারণা ও সংজ্ঞা, এ ব্যবসায়ের প্রকারভেদ, এ ব্যবসায়ের গঠন প্রণালী, এ ব্যবসায়ের মূলধন সংগ্রহের উৎসসমূহ এবং অবসান পদ্ধতি আলোচনা করা হবে। প্রথমে এর ধারণা ও সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা 1994 সালের বাংলাদেশ সংশোধিত কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত ও বিলুপ্ত হয়। যৌথ মূলধনী ব্যবসা কৃত্রিম সত্তা বিশিষ্ট, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, আইন সৃষ্ট, বাধ্যতামূলক নিবন্ধিত, নিজস্ব সিলমোহরপ্রাপ্ত শেয়ারে মূলধন সংগৃহীত এবং শেয়ার মূল্য দ্বারা সীমিত দায়ের সংগঠন। তাছাড়া এটি স্বেচ্ছামূলক সংস্থা, আইনগত শেয়ারের সহজ হস্তান্তরের সংগঠন, অধিক মূলধনের উৎস, গণতন্ত্র চর্চা কেন্দ্র, অধিক মুনাফা ও কর প্রদানকারী এবং অধিক সদস্যের ব্যবসা সংগঠন। 1994 সালের কোম্পানি আইনের 2(1) খ ধারা মতে কোম্পানি মিনস এ কোম্পানি ফর্মড অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট অফ এনি এক্সিস্টিং কোম্পানি। অর্থাৎ কোম্পানি বলতে আইনের অধীনে গঠিত নিবন্ধিত কোম্পানি বা কোনো বিদ্যমান কোম্পানিকে বোঝাবে। কোম্পানির শব্দের বা জয়েন্ট স্টক কোম্পানির কতগুলি সিনোনিম রয়েছে। এগুলো যেমন হচ্ছে কর্পোরেশন, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, লিমিটেড কোম্পানি, ফার্ম, এন্টারপ্রাইজ, জয়েন্ট স্টক কোম্পানি প্রভৃতির নামে যে ডাকা হোক না কেন, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানির নামেই পরিচিত। যৌথ মূলধনী কোম্পানি ব্যবসার প্রকারভেদ নিয়ে এবার আলোচনা করছি। কোম্পানিকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যেতে পারে: সনদপত্র কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি ও এবং নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা যায়: সীমিত দায়ের নিবন্ধিত কোম্পানি, অসীম দায় নিবন্ধিত কোম্পানি। সীমিত দায় কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা যেতে পারে: প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি, শেয়ার মূল্য দ্বারা সীমিত দায়ের কোম্পানি। শেয়ার মূল্য দ্বারা সীমিত দায়ের কোম্পানিগুলোকে আবার 2 ভাগে দেখানো যেতে পারে: পাবলিক লিমিটেড কোম্পানি ও প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার 3 ভাগে দেখানো যেতে পারে: সরকারি পাবলিক লিমিটেড কোম্পানি, বেসরকারি পাবলিক লিমিটেড কোম্পানি এবং হোল্ডিং কোম্পানি। সনদপত্র কোম্পানি সাধারণত দেশের সম্রাট বা বাজার অনুমতি নিয়ে সনদপত্র কোম্পানি গড়ে ওঠে। অতীতে ব্রিটিশের রাজার ফরমান বলে এসব কোম্পানি গঠিত হতো। 1844 সালের কোম্পানি আইন চালু হবার পর চার্টার্ড কোম্পানি নামে এসব কোম্পানিগুলো ইংল্যান্ডের চার্টার্ড কোম্পানি সমূহ রাজকীয় সনদ বা রাজকীয় ফরমানের আওতায় গঠিত পরিচালিত হতো। সংবিধিবদ্ধ কোম্পানি দেশের সংসদ অধ্যাদেশ, প্রেসিডেন্ট বা বিল পাশের মাধ্যমে যে কোম্পানি প্রতিষ্ঠিত ও নিয়ন্ত্রিত হয় তাকে সংবিধিবদ্ধ কোম্পানি বলে। বিশেষত জনকল্যাণমূলক এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠে থাকে, যেমন শিল্প ব্যাংক, টিসিবি ইত্যাদি। নিবন্ধিত কোম্পানি যৌথ ব্যবসায় একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান, দেশে প্রচলিত সৃষ্ট আইন অনুযায়ী গঠিত নিবন্ধিত
যৌথ ব্যবসাকে নিবন্ধিত কোম্পানি বলে। বাংলাদেশে 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত পরিচালিত। নিবন্ধিত কোম্পানিকে আবার দুই ভাগে দেখানো যেতে পারে: অসীম দায় সম্পন্ন কোম্পানি এবং সসীম দায় সম্পন্ন কোম্পানি। অসীম দায় সম্পন্ন কোম্পানির ক্ষেত্রে মালিকদের লাভ লোকসান দায় অসীম। নিবন্ধিত কোম্পানির শেয়ারহোল্ডারের দায় অসীম থাকে, দায় সম্পন্ন অসীম থাকে এবং কোম্পানির দায়ের জন্য শেয়ারহোল্ডারদের বিনিয়োগকৃত মূলধনের বাইরেও ব্যক্তিগত দায় জন্মে। বাংলাদেশের কোম্পানি এ ধরনের কোম্পানি নেই। এ ধরনের কোম্পানি শেয়ারহোল্ডার দায় অংশীদারদের ন্যায় অসীম। সসীম দায়ী কোম্পানি বর্তমানে প্রায় সব যৌথ কোম্পানি সসীম দায় সম্পন্ন। যে কোম্পানির শেয়ারহোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমিত থাকে তাদেরকে সীমিত দায় সম্পন্ন কোম্পানি বলে। এ ধরনের কোম্পানির সদস্যের দায় সীমাবদ্ধ। এক্ষেত্রে সদস্যদের যে যতগুলো শেয়ার সংগ্রহ করবে বা ক্রয় করবে তার দায়িত্বকৃত শেয়ার বা শেয়ারহোল্ডারের মোট মূল্যের উপর সীমাবদ্ধ থাকবে। সসীম দায় সম্পন্ন কোম্পানিকে দুই ভাগে দেখানো যেতে পারে আবার: প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি ও শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি সংঘ স্মারকের বর্ণনা অনুযায়ী শেয়ারহোল্ডারদের দায়ের পরিমাণ প্রতিশ্রুত দ্বারা সীমিত করা হয়, তাই প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায়ের কোম্পানি বলে। কোম্পানি শেয়ারহোল্ডারদের প্রতিশ্রুতি পর্যন্ত কোম্পানির দেনার জন্য দায়ী থাকে। এ ধরনের কোম্পানির শেয়ারহোল্ডারদের মূলধন হিসেবে তার শেয়ার বা শেয়ারগুলোর মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় এবং কোম্পানি অবসানকালে নির্ধারিত অঙ্কের টাকা পর্যন্ত দায় বহনের প্রতিশ্রুতি দেয়। শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি: যে কোম্পানির শেয়ারহোল্ডারদের দায় শেয়ারের উল্লিখিত মূল্য পর্যন্ত সীমিত থাকে তাকে শেয়ার মূল্য দ্বারা সীমিত কোম্পানি বলে। শেয়ারহোল্ডাররা কোম্পানির দায়ের জন্য শেয়ার মূল্যের অতিরিক্ত দায় বহন করে না। এ ধরনের কোম্পানি মোট মূলধন নির্দিষ্ট অঙ্কিক মূল্যের নির্দিষ্ট সংখ্যক শেয়ার বিভক্ত। প্রত্যেক শেয়ার হোল্ডারের দায়িত্ব তার কৃত শেয়ার বা শেয়ারগুলোর মোট মূল্য পর্যন্ত সীমিত। এ ধরনের শেয়ারকে আবার দুই ভাগে দেখানো যেতে পারে: প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। শেয়ার মূল্য দ্বারা সীমিত দায়ের যে কোম্পানিগুলোকে সদস্য সংখ্যা 2 থেকে 50 মধ্যে সীমিত তাই প্রাইভেট লিমিটেড কোম্পানি। এ ধরনের কোম্পানি সরকারি বেসরকারি যৌথ মালিকানা হতে পারে। এসব কোম্পানির আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দ্বারা কোম্পানির সদস্য সীমিত রাখা হয়, তবে কোম্পানির বৈশিষ্ট্য অন্যান্য বৈশিষ্ট্য যেমন চিরন্তন স্থায়িত্ব, সীমাবদ্ধ দায়, কৃত্রিম সত্তা ইত্যাদি বজায় থাকে। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যে কোম্পানি সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমিত তাই হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারের অবাধ হস্তান্তরযোগ্য। মালিকানার ভিত্তিতে কোম্পানি সরকারি বেসরকারি হোল্ডিং আত্মপ্রকাশ করতে পারে। পুঁজির প্রকৃতি অনুসারে পাবলিক লিমিটেড কোম্পানিতে আবার দুভাগে ভাগ করা যেতে পারে, যেমন শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায়বিশিষ্ট কোম্পানি ও প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায়বিশিষ্ট কোম্পানি। আলোচিত প্রকারের কোম্পানিগুলোর বাইরে বিদেশে কোম্পানি একটি দেশের অভ্যন্তরে তার ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারে। কোম্পানি সরকারি মালিকানায় বা বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হতে পারে। কয়েকটি পর্বে দেখাতে পারি: প্রস্তুতি পর্ব, দলিল প্রণয়ন পর্ব, নিবন্ধন পর্ব, অনুমতি পর্ব এবং কার্যারম্ভ পর্ব। প্রথমে প্রস্তুতি পর্ব। কোম্পানি ব্যবসার ধরন কখন কোম্পানি ব্যবসার ধরন অনুযায়ী বা আইন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক উদ্যোক্তাদের উদ্যোগে প্রথমে ক্ষেত্র নির্বাচন করে, তারপর সম্ভাব্যতা যাচাই করে এবং প্রকল্প অনুমোদন ও আর্থিক পরিকল্পনা করে থাকে, যা কোম্পানির নাম নির্বাচন সহ অন্যান্য বিষয় এবং সর্বশেষ ছাড়পত্র গ্রহণ করার প্রস্তুতি নিয়ে থাকে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে দলিল প্রণয়ন পর্ব। দলিল প্রণয়নের ক্ষেত্রে স্মারকলিপি প্রণয়ন করে থাকে, পরিমাণ নিয়ম প্রণয়ন করে থাকে, বিবরণপত্র প্রচার করে থাকে, পরিচালকের সম্মতিপত্র গ্রহণ করে থাকে, আইনজীবীদের সনদপত্র প্রভৃতি দলিলপত্র এ পর্বে প্রণীত হয়। আর নিবন্ধন পর্বে নির্দিষ্ট ফি জমাপূর্বক আবেদন ফর্ম সংগ্রহ করে প্রণীত দলিল সহ কোম্পানি নিবন্ধকের নিকট আবেদন করা হয়ে থাকে। এ পর্বে
কোম্পানি নিবন্ধন আবেদন পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্ট হলে কোম্পানি নিবন্ধন বইয়ে তালিকাভুক্ত করে থাকেন। সাধারণত প্রাইভেট লিমিটেড কোম্পানি তালিকাভুক্তির পরপরই তাদের কাজ আরম্ভ করতে পারে। তবে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ আরম্ভের জন্য বিবরণপত্র প্রকাশ, ন্যূনতম মূলধন সংগ্রহ এবং অন্যান্য ঘোষণা দেওয়ার পর অন্যান্য ঘোষণা অনুযায়ী অন্যান্য কার্য সম্পাদনের পরপরই তারা অনুমোদন পায় এবং কাজ আরম্ভ করতে পারে। এক্ষেত্রে দলিলপত্র প্রণয়নপূর্বে আরও আনুষঙ্গিক আলোচনা রয়েছে, যেমন স্মারকলিপি, সংঘ স্মারক বা পরিমেলবদ্ধ প্রণয়ন এবং পরিমেল নিয়মাবলী বা সংঘ স্মারক প্রণয়ন। স্মারকলিপি বা সংঘ স্মারক বা পরিমেলবদ্ধ কোম্পানির প্রধান দলিল, গণতন্ত্র ও সংবিধান হিসেবে পরিচিত। কোম্পানি আইনের ৬ষ্ঠ ধারা মতে নাম ধারা, অবস্থান ধারা ও ঠিকানা ধারা, ব্যবসা এলাকা ধারা, উদ্দেশ্য ধারা, দায় ধারা, মূলধন ধারা এবং সম্মতি ধারা, ৭টি ধারা স্মারকলিপিতে উল্লেখ থাকে, যা ছাড়া কোম্পানি গঠন করা যায় না। পরিমাণ নিয়মাবলী বা সংঘ বিধি হচ্ছে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল বা আভ্যন্তরীণ কার্যনির্দেশিকা এবং স্মারক সংঘের উপবিধি হিসেবে পরিচিত, যেখানে কোম্পানির দৈনন্দিন কার্য পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী, কর্মকর্তা বা প্রতিষ্ঠানের নাম ও নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী, শেয়ার মালিকানা সংক্রান্ত নিয়ম নীতি, মূলধন সংক্রান্ত নিয়মাবলী, শেয়ার সংক্রান্ত নিয়মাবলী, সভা সংক্রান্ত নিয়মাবলী, হিসাব ও নিরীক্ষা নিয়মাবলী, লভ্যাংশ সংক্রান্ত নিয়মাবলী, কোম্পানির ঋণ গ্রহণ ক্ষমতা ও নিয়ম সংক্রান্ত বিষয়, কোম্পানির সিলমন সংরক্ষণ ও ব্যবহার সংক্রান্ত বিষয় এবং তাছাড়া কোম্পানির বিলুপ সাধন সংক্রান্ত নিয়মাবলী সহ প্রভৃতি বিষয় পরিমাণ নিয়মাবলী বা সংঘবিধিতে উল্লেখ থাকে। কোম্পানি গঠনের ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য দলিল হচ্ছে বিবরণপত্র ও বিকল্প বিবরণী। পাবলিক লিমিটেড কোম্পানি ন্যূনতম শেয়ার সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য জনগণকে আকৃষ্ট করে কোম্পানির সম্পদ ও দায় সংক্রান্ত বিষয়ে যে প্রচারপত্র প্রকাশ করে তা বিবরণপত্র বলে, যা ছাড়া কোম্পানি ব্যবসা শুরু করতে পারে না। বিশেষ করে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি জনগণ ব্যক্তি থেকে নিজেদের মধ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে কোম্পানি নিবন্ধকের নিকট যে পত্র জমা দিয়ে কার্য আরম্ভ করতে পারে তা হলো বিকল্প বিবরণী। এবার নিবন্ধন পর্বে কোম্পানি গঠনের নিবন্ধন পর্ব। নিবন্ধন পর্বের ক্ষেত্রে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অর্জনের জন্য আবেদন করতে হয়। কোম্পানি এই বাধ্যতামূলক পর্বে উদ্যোক্তাগণ বা প্রবর্তকগণ মূলধন অনুপাতে ফি জমাদান পূর্বক আবেদনপত্র সংগ্রহ, পূরণ, প্রণীত দলিল সমূহ যেমন সংঘ স্মারক, সংঘ বিধি সহ বিবিধ কোম্পানি নিবন্ধনের নিকট আবেদন করলে নিবন্ধন পরীক্ষা নিরীক্ষা পরবর্তী সন্তুষ্ট হলে নিবন্ধক বইয়ে নিবন্ধিত করে নিবন্ধনপত্র প্রদান করবেন, যেখানে কোম্পানিকে নিয়মিত করা এবং এটি একটি সীমিত দায় কোম্পানি হিসেবে ঘোষণা করবেন। চিত্রে আমরা দেখতে পাচ্ছি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আন্ডার অ্যাক্ট অফ 1994 অনুযায়ী একটি নিবন্ধন পত্র, যার ভিত্তিতে প্রাইভেট লিমিটেড কোম্পানি কার্য শুরু করতে পারে। কার্যারম্ভের অনুমতিপত্র ক্ষেত্রে কোম্পানি গঠনে কতগুলো আইনগত আনুষ্ঠানিকতার বিষয়। এই পর্যায়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন বা তালিকাভুক্তির পরবর্তী পর্যায়ে কার্যারম্ভ করতে পারে। তবে পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভ কোম্পানি আইনের 50 ধারা মতে কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার জন্য কতগুলো দলিল নিবন্ধনে জমা দিয়ে কার্যারম্ভের অনুমতি প্রাপ্ত হয়। দলিলগুলো হলো বিবরণী বা বিকল্প বিবরণী, পরিচালকদের যোগ্যতা শেয়ারের ঘোষণাপত্র, ন্যূনতম মূলধন সংগ্রহের ঘোষণাপত্র। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলো
এই মর্মে পরিচালকের ঘোষণাপত্র মাধ্যমে কোম্পানি গঠন করা যেতে পারে। এবার কোম্পানির মূলধন সংগ্রহের উৎস নিয়ে আলোচনা করছি। মূলধন সংগ্রহের উৎসগুলোকে সাধারণত দুই ভাগে দেখানো যেতে পারে। প্রথমত হচ্ছে শেয়ার মালিকদের উৎস, আর দ্বিতীয় হচ্ছে ঋণদাতাদের উৎস। শেয়ার মালিকদের উৎস থেকে আবার তিন ভাগে দেখানো যেতে পারে। শেয়ার বিক্রি করার মাধ্যমে মূলধন সংগ্রহ, মুনাফা সঞ্চিতির মাধ্যমে মূলধন সংগ্রহ, লাভ ক্ষতি হিসাবের সঞ্চিতির মাধ্যমে মুনাফা সংগ্রহ, মূলধন সংগ্রহ। আর ঋণদাতাদের উৎস থেকে ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ, ব্যাংক ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহ, অর্থ সংশ্লেষী প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ সংগ্রহের মাধ্যমে মূলধন সংগ্রহ, কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে ঋণ গ্রহণের মাধ্যমে মূলধন সংগ্রহ, প্রতিনিধি শেয়ার হোল্ডারদের কাছ থেকে আমানত সংগ্রহ এবং কোম্পানির সম্পত্তি ঋণ বন্ধক রেখে ঋণ গ্রহণের মাধ্যমে মূলধন সংগ্রহ করা যেতে পারে। এবার আমরা শেয়ার ও শেয়ারের প্রকার নিয়ে আলোচনা করছি। 1994 সালের কোম্পানি আইনের 1-এর ধারা বলা হয়েছে, শেয়ার বলতে কোম্পানির মূলধনের যে কোনো অংশকে বোঝাবে এবং ব্যক্ত বা অব্যক্তভাবে কোনো স্টক বা শেয়ারের পার্থক্য প্রকাশ পেলে এই স্টক ভিত্তিক অন্যান্য স্টকও এ সংখ্যার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ কোম্পানির মোট মূলধনকে নির্দিষ্ট মূল্যে যে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় সে অংশগুলি হচ্ছে শেয়ার। শেয়ারকে সাধারণত 6টি ভাগে ভাগ করা যেতে পারে: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, বোনাস শেয়ার, অগ্রাধিকারযোগ্য শেয়ার, অনাঙ্কিত শেয়ার। অগ্রাধিকার শেয়ারকে আবার 5 ভাগে দেখানো যেতে পারে: সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার, অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার, অতিরিক্ত মুনাফায় ভাগীদার বা অংশীদারদের অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ারই হচ্ছে বিনিয়োগকারীদের প্রকৃত শেয়ার। এতে বিনিয়োগকারীদের যথেষ্ট ঝুঁকি রয়েছে। এই শেয়ারে মালিকানা, মুনাফা, মূলধন এর ব্যাপারে কোনো বিশেষ সুবিধা পায় না। সাধারণ শেয়ার মালিকরা অনির্ধারিত হারে মুনাফা ভোগ করে, তাদের ভোটাধিকার আছে। এরূপ শেয়ার মালিকদের মাধ্যমে পরিচালকবৃন্দ নির্বাচিত হয়ে থাকে এবং এক কথায় তারা এই কোম্পানির প্রকৃত মালিক। তবে লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার যুক্ত শেয়ার মালিকদের পরই তাদের অবস্থান। অগ্রাধিকারযুক্ত শেয়ার যারা ঝুঁকি নিতে চায় না, বিনিয়োগের নিশ্চয়তা চায়, তারাই অগ্রাধিকার শেয়ার নেয়। যে শেয়ারের মালিকরা যতমূলধনী কোম্পানির মুনাফা মূলধন ফেরতের ব্যাপারে অগ্রাধিকার পায় তাদের অগ্রাধিকার শেয়ার বলে। কোম্পানি অবসানের সময় বা মূলধন ফেরতের বেলায়ও তারা অগ্রাধিকার পেয়ে থাকে। অগ্রাধিকার শেয়ারকে আবার কয়েকবার দেখানো যেতে পারে: সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। এর মধ্যে একটি, কোনো বছর কোম্পানির মুনাফা না হলে এর শেয়ারের মালিকদের নির্দিষ্ট লভ্যাংশের দাবি শেষ হয়ে যায় না, পরবর্তী কয়েক বছরের মুনাফা থেকে তাদের বকেয়া আদায় করা হয়, তাদের অধিকার দেওয়া হয়ে থাকে। পরের অগ্রাধিকার শেয়ারটি হচ্ছে অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। এ ধরনের শেয়ারের মালিকগণ কোম্পানির মুনাফা না হওয়ায় কোনো বছর নির্দিষ্ট হারে লভ্যাংশ পেতে বঞ্চিত হলে পরবর্তী কোনো বছর মুনাফা থেকে তাদের এ দাবি পূরণ করা হয় না। অর্থাৎ অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার মালিকদের মুনাফার কোনো নিশ্চয়তা পায় না। পরবর্তী অগ্রাধিকার শেয়ারটি হচ্ছে পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার। এটি এমন এক ধরনের অগ্রাধিকার শেয়ার যার মূল্য নির্দিষ্ট সময় শেষে মালিককে ফেরত দেওয়া যায়। বস্তুত এটা ঋণের পর্যায়েই পড়ে। এ ধরনের ঋণ ফেরতের নিয়ম আছে। পরেরটি হচ্ছে অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার। যে অগ্রাধিকার শেয়ারের মূলধন নির্দিষ্ট সময়ের পরে ফেরত দেওয়া হয় না তাকে অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার বলে। সর্বশেষ অগ্রাধিকার শেয়ারের প্রকারটি হচ্ছে অতিরিক্ত মুনাফার অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার।
এরূপ শেয়ারের মালিকগণ সাধারণত অগ্রাধিকার শেয়ারের মালিকদের ন্যায় নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার পর সাধারণ শেয়ারের মালিকদের সাথে পুনরায় কোম্পানির উদ্ধৃত মুনাফার অংশও পেয়ে থাকে। শেয়ারের তৃতীয় প্রকারটি হচ্ছে বিলম্বিত শেয়ার। সাধারণত কোম্পানির প্রবর্তকরা এই ধরনের শেয়ার ক্রয় করে থাকে বলে এদেরকে প্রবর্তক শেয়ার বলা হয়ে থাকে। অগ্রাধিকার ও সাধারণ শেয়ারের লভ্যাংশ ও মূলধনের অর্থ ফেরত দেওয়ার পর যে শেয়ারের লভ্যাংশ ও মূলধন ফেরত দেওয়া হয় তাকে বিলম্বিত শেয়ার বলে। বিলম্বিত এই প্রকার শেয়ারের উপর লভ্যাংশ পরিশোধিত হয় বলে এগুলোকে বিলম্বিত শেয়ারও বলা হয়। অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়ার পরই লভ্যাংশ উদ্ধৃত থাকলে তা এই প্রকারের শেয়ারের মালিকদের মধ্যে বিতরণ করা হয়। আবার যে বছর বেশি মুনাফা হয় সেই বছর তারা বেশি লভ্যাংশ পেয়ে থাকে। এ প্রকার শেয়ার সাধারণত জনগণের মধ্যে বণ্টন করা হয় না, এদের বণ্টন সংস্থাপকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। শেয়ারের আরেকটি প্রকার হচ্ছে বোনাস শেয়ার। অনেক সময় কোম্পানি এর মুনাফার সম্পূর্ণ অংশ সদস্যদের মধ্যে বণ্টন না করে কিয়দাংশ মূলধন হিসেবে ব্যবহার করার জন্য কারবারে রেখে দেয় এবং তার বিনিময়ে শেয়ারহোল্ডারদের ভেতর পূর্ব অনাদায়ী অধিবৃত্তি বা বোনাস শেয়ার বণ্টন করে। কোম্পানির সঞ্চয়িত তহবিলে প্রচুর অর্থ জমা হলে তা থেকে প্রয়োজন অতিরিক্ত যে অর্থ পরিচালকদের সাধারণ সভায় সিদ্ধান্তক্রমে অতিরিক্ত শেয়ার হিসেবে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে, তাকে বোনাস শেয়ার বলে। এর পূর্ণমূল্য পরিশোধ করতে হয় না। সাধারণ শেয়ারহোল্ডারদের প্রাপ্য লভ্যাংশ বিনিময়ে তাদেরকে যে পূর্ণ অনাদায়ী শেয়ার বণ্টন করা হয় তাই অধিবৃত্ত বা বোনাস শেয়ার নামে পরিচিত। পরবর্তী শেয়ারের প্রকারটি হচ্ছে অধিকারযোগ্য শেয়ার। ভবিষ্যতে মূলধন বাড়াবার প্রয়োজন হলে বর্তমান শেয়ার মালিকদের মধ্য থেকে এ ধরনের শেয়ার ছাড়া হয়। কোনো কোম্পানি পরিমাণ নিয়মাবলীতে ভবিষ্যৎ বিলিযোগ্য শেয়ার সমূহ বর্তমান শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হবে বলে উল্লেখ থাকলে তাকে অধিকারযোগ্য শেয়ার বলে। অনাঙ্কিত মূল্য শেয়ার। যে শেয়ারের মূল্য পূর্ব থেকে নির্ধারিত থাকে না তাকে অনাঙ্কিত মূল্য শেয়ার বলে। বছরান্তে কোম্পানির মোট সম্পদ থেকে যাবতীয় দায় বাদ দিয়ে যে উদ্ধৃত থাকে তাকেই মূলধন ধরা হয় এবং শেয়ারে বিভক্ত করে দেয়া হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের শেয়ারে লক্ষ্য করা যায়। সাধারণত আলোচ্য শেয়ারগুলোর উপস্থিত বাজারে বিদ্যমান থাকলেও প্রথম তিনটি শেয়ার বাজারে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, তবে সাধারণ শেয়ারের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বহুল প্রচলিত শেয়ার। এবার ঋণপত্র নিয়ে আলোচনা করছি। ব্যবসার কার্য মূলধন বা ব্যবসার সম্প্রসারণের জন্য ঋণ লাগতেই পারে। বৃহদায়তন প্রতিষ্ঠান হিসেবে যৌথ মূলধনী কোম্পানি, বিশেষত পাবলিক লিমিটেড কোম্পানিকে তাদের প্রয়োজন অতিরিক্ত মূলধন সংগ্রহের জন্য অনেক সময় ঋণ করতে হয়। ঋণ গ্রহণকালীন সময়ে কোম্পানি ঋণদাতাদের যে সিলমোহর অঙ্কিত দলিল দিয়ে থাকে তাই দলিলটির নামে ঋণপত্র নামে পরিচিত। ঋণপত্রের প্রকারগুলো হচ্ছে সাধারণ ঋণপত্র, বন্ধকি ঋণপত্র, পরিশোধিত ঋণপত্র, অপরিশোধিত ঋণপত্র, নিবন্ধিত ঋণপত্র, অনিবন্ধিত ঋণপত্র, পরিবর্তনযোগ্য ঋণপত্র এবং অপরিবর্তনযোগ্য ঋণপত্র। সাধারণ ঋণপত্র হলো যে ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসেবে কোনো কিছু বন্ধক না রেখে বা জামানত না দিয়ে যে ঋণপত্র ইস্যু করা হয় তাকে সাধারণ বা খোলা ঋণপত্র বলে। এতে কোম্পানির সিলমোহর অঙ্কিত একটি দলিল ঋণের প্রাপ্তি স্বীকার করা হয়। যেমন কোম্পানির বাজারে বন্ড পরিবর্তনে জনগণ জামিন ব্যতিরেকে যে কোম্পানির ঋণপত্র ক্রয় করে থাকে। পরের ঋণপত্রটি হচ্ছে বন্ধকি ঋণপত্র। যখন কোম্পানি ঋণের নিশ্চয়তা হিসেবে ঋণপত্রে গৃহীত ঋণের বিপরীতে কোনো নির্দিষ্ট স্থাবর বা অস্থাবর সম্পত্তি বন্ধ রাখে তখন ওই ঋণপত্রকে বন্ধকি ঋণপত্র বলে। কোম্পানির ঋণপত্র অর্থ পরিশোধে অক্ষম হলে ঋণদাতা ওই সম্পদ বিক্রি করে ঋণের টাকা সংগ্রহ করতে পারবে। এ ধরনের ঋণপত্র ইস্যুর ক্ষেত্রে কোম্পানিকে ঋণপত্রে জমাকৃত সম্পদের সামগ্রিক বিবরণ দিয়ে নিবন্ধনকে জানাতে হয়। ঋণপত্রের অপর প্রকারটি হচ্ছে পরিশোধিত ঋণপত্র। এটি নির্ধারিত সময়ের পর আসল পরিশোধ করা হবে
এই মর্মে প্রতিশ্রুতি দিয়ে যে ঋণপত্র ইস্যু করা হয় তাকে পরিশোধ্য ঋণপত্র বলে। এক্ষেত্রে ঋণপত্রে উল্লিখিত নিয়ম অনুযায়ী ঋণের টাকা পরিশোধ করতে হয়, অর্থাৎ ঋণ পরিশোধের শর্ত সামগ্রিক ঋণপত্রে উল্লেখ থাকে। অবিশুদ্ধ ঋণপত্রের ক্ষেত্রে ঋণপত্র ঋণকৃত অর্থের সুদ পরিশোধে অক্ষম হলে বা কোম্পানি বিলুপ্তির হলেই কেবলমাত্র এই ঋণ পরিশোধ করা হয়, তাকে অপরিশোধ্য ঋণপত্র বলে। সুদ ছাড়া কোম্পানি জীবদ্দশায় এই ধরনের ঋণপত্রের অর্থ পরিশোধ করা হয় না। এক্ষেত্রে কোম্পানি শুধুমাত্র সময় মতো সুদ দিতে ব্যর্থ হলে ঋণ এর টাকা ফেরত চাইতে পারে। এ ধরনের ঋণপত্রকে চিরস্থায়ী ঋণপত্রও বলা হয়ে থাকে। নিবন্ধিত ঋণপত্র হচ্ছে যেসব ঋণপত্রের মালিকগণ নাম, ঠিকানা, কোম্পানি খতিয়ান বইয়ে লিখে রাখা হয় তাকে নিবন্ধিত ঋণপত্র বলে। এই ধরনের ঋণপত্রের মালিকানা হস্তান্তরিত হলে খতিয়ানের সংশোধন আনতে হয়। এরূপ ঋণপত্র হস্তান্তর করতে হলে কোম্পানিকে তা অবশ্যই জানাতে হবে এবং হস্তান্তরের দলিলও সম্পাদন করতে হবে। ঋণপত্রের আরেকটি প্রকার অনিবন্ধিত ঋণপত্র। ঋণপত্রের মালিকের নাম, ঠিকানা, নম্বর আলাদাভাবে খতিয়ানে হেতু লিপিবদ্ধ করা হয় না, তাকে করা হয় না। এ ধরনের ঋণপত্র সহজেই হস্তান্তরযোগ্য। এ ধরনের ঋণপত্র হস্তান্তরে কোনো আইনগত আনুষ্ঠান পালন করতে হয় না। পরিশোধযোগ্য ঋণপত্রের ক্ষেত্রে যে ঋণপত্র বিক্রয়ের পর শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পরে এটা ফেরত নিয়ে ঋণদাতাকে শেয়ার ইস্যু করা হয় তাকে পরিবর্তনযোগ্য ঋণপত্র বলে। এ ধরনের ঋণপত্র মূল্যায়ন রূপান্তর করা হয় এবং মূলধনে রূপান্তর করা হয় এবং ঋণপত্রের মালিকানা শেয়ার হোল্ডার পরিণত হয়ে যায়। অপরিবর্তনযোগ্য ঋণপত্রের ক্ষেত্রে যে ঋণপত্র ফেরত দিয়ে নিয়ে শেয়ার ইস্যু করা হয় না তাকে অপরিবর্তনযোগ্য ঋণপত্র বলে। এক্ষেত্রে ঋণকৃত অর্থ পরিশোধের জন্য ঋণপত্র ফেরত দেওয়া হয়। পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণত উল্লিখিত ঋণপত্রগুলো ইস্যু করে থাকে। এছাড়া বাহক ঋণপত্র নামে একটি ঋণপত্র রয়েছে যা কোম্পানি বাজারে ছেড়ে থাকে। এই ঋণপত্রে ক্রেতার নাম কোম্পানির নথিতে লেখা হয় না। নথিভুক্ত ঋণপত্র তুলনায় বাহক ঋণপত্র হস্তান্তর সহজতর। যিনি ঋণপত্র বহন করেন তিনি এর মালিক। এবার কোম্পানির অবসান নিয়ে আলোচনা করছি। কোম্পানির বিলোপ সাধন সম্পর্কে বলা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানির কার্যক্রম গুটিয়ে ফেলা হয় এবং কোম্পানির দায়ের নিষ্পত্তি ঘটে তাকে কোম্পানির সমাপন বলে বা বিলোপ সাধন বলে। অর্থাৎ কোম্পানির বিলোপ সাধন বলতে আমরা বুঝি কিছু সুনির্দিষ্ট অনিশ্চয়তা পালনের মাধ্যমে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে ফেলা, যার ফলে কোম্পানির যাবতীয় দায় দেনার সমাপ্তি ঘটে। কোম্পানির অবসায়ন পদ্ধতি 1994 সালের কোম্পানি আইনের 234 ধারা অনুযায়ী কয়েকটি ভাগে দেখা যেতে পারে, যেমন স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, আদালত কর্তৃক বিলোপ সাধন এবং আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। স্বেচ্ছাকৃত বিলোপ সাধন আবার দুই প্রকার: শেয়ার মালিকদের ইচ্ছা অনুযায়ী বিলোপ সাধন এবং পাওনাদার কর্তৃক স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। আদালত কর্তৃক বিলোপ সাধন ঘটে থাকে। আদালত কর্তৃক বিলোপ সাধনের সিদ্ধান্ত গ্রহণ করলে কোম্পানির বিধিবদ্ধ সভা বা বিধিবদ্ধ বিবরণী পেশ করতে ব্যর্থ হলে, যদি কোম্পানি নিবন্ধন 1 বছরের মধ্যে কারবার শুরু করতে ব্যর্থ হয়, প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যথাক্রমে সদস্য সংখ্যা 2 এবং 7 জনের নিচে নেমে গেলে, কোম্পানির ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়লে, এছাড়া আদালত অন্য কোনো কারণে কোম্পানির বিলোপ সাধনে আইনসম্মত মনে করলে, এ সকল বিলোপ কোম্পানি আইনের 241 ধারায় উল্লেখ রয়েছে। আদালত কর্তৃক তত্ত্বাবধান বিলোপ সাধনে এক্ষেত্রেও স্বেচ্ছাকৃত বিলোপ সাধনের মধ্যে অনুরূপ, তবে এক্ষেত্রে শেয়ার হোল্ডার ও পাওনাদাররা আদালতকে একজন অবসায়ন নিয়োগের অনুরোধ জানায়, যিনি কোম্পানির বিলোপ সাধনের কার্যাবলী তদারক ও পরিচালনা করে থাকেন।
অতিরিক্ত অনুশীলনের জন্য এনসিটিবি কর্তৃক অনুমোদিত বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলো সিলেবাস অনুযায়ী প্রণীত বিবিধ বই থেকে তোমরা উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে আরও অনুসরণ করতে পারো। কোম্পানির বিশেষ বৈশিষ্ট্য ও গুরুত্ব, পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য, কোম্পানি গঠনের সুবিধা অসুবিধা, সংঘ স্মারক ও সংঘ বিধির মধ্যে পার্থক্য, বিবরণপত্র ও বিকল্প বিবরণী, শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য, বিবরণপত্র ও কার্যকলাপপত্র। আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। পূর্ববর্তী ক্লাসগুলো অনুসরণ করার এবং পরবর্তী ক্লাসগুলোর আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।